নমস্কার। আজ 24শে জুন বুধবার। আপনারা দেখছেন নিউজ বাংলা। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ সব ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাছাই করা 10টি খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের হেডলাইন্স। বার্ধক্য ভাতার নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ। 91 কোটির উৎস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শোকজের পর এবার কালীঘাট তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন ফেরাদ হাকিম সহ একাধিক নেতা নেত্রী। ফোর্ট উইলিয়াম এলাকায় সিআরপিএফ এর পোশাক পরে ঘোরাফেরা করছেন একজন ধৃত ভুয়ো জওয়ান। হাওড়ার টিকিয়াপাড়ায় রেলের জমিতে বসবাস প্রায় 100 পরিবারের চলল বুলডোজার, বেআইনি ঝুপড়ি ভেঙে দিল রেল। ভয়াবহ বাস দুর্ঘটনা, আরামবাগে একাধিক যাত্রীর মৃত্যু, জখম হয়েছেন বহু। এবার অভিষেকের গলায় আওয়াজের পরীক্ষা করবে সিআইডি। যাদের মাথার ছাদ নেই তাদের ঠাঁই এবার হরিশ মুখার্জি স্ট্রিটের প্রাসাদে, বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু। মাঝগঙ্গায় তখন নৌকা, হঠাৎ পড়ল বাজ, একসঙ্গে মৃত্যু হলো 4 জনের, আহত 13 জন। বাংলার ক্রিকেটার অভিষেক পোরেলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বার্ধক্য ভাতার নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ। 91 কোটির উৎস নিয়ে প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধার্ঘ প্রকল্পের দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, ডায়মন্ড হারবারের অভিষেক পুরোটাই ভুয়ো তার অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাস প্রশ্ন তুলে বলেন, যদি বার্ধক্য ভাতা নামে অভিষেক বছরে 91 কোটি টাকা দেয় তাহলে সেই টাকার উৎস কি? বার্ধক্য ভাতার তথ্য কোথা থেকে পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ? একজন সাংসদের পক্ষে কিভাবে সম্ভব? শ্রদ্ধার্ঘ প্রকল্প নিয়ে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হবে না? অভিষেক বলেছিলেন 6300 জন ভলেন্টিয়ার প্রতি মাসে টাকা দেবেন প্রায় 4500 টাকা করে। তাদের তালিকা কই? প্রশ্ন অভিজিৎ দাস ওরফে ববির। সম্প্রতি 3 মামলার জেরায় হ্যাট্রিক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে জোড়া মামলায় জড়িয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার সকালে প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগে এফআইআর দায়ের করে কালীতলা আশুতি থানা। অন্যদিকে রাতে প্রায় 250 কোটি টাকার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগে অপর এফআইআর দায়ের হয় বিষ্ণুপুর থানায়। 2টি মামলার ক্ষেত্রে অভিযোগকারী ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারি অর্থাৎ খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে তা বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে তৈরি হয়েছে বিশাল জলাশয়। অভিযোগের জেরে 53.98 একর ভূমি এবং সংলগ্ন জলাশয়ের ব্যাপক পরিবর্তন ঘটেছে। অভিযোগ, 2017-এর পর থেকে মাটি চুরি শুরু হয়। এর ফলে একটা বিশাল এলাকায় ভূমি রূপ বদলে গেছে। উপগ্রহ চিত্রের মাধ্যমে সেই ছবি তুলে ধরেন অভিযোগকারী। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে বিএনএস এর 7 ধারায় এফআইআর রুজু করেছে কালীতলা আশুতি থানা। খনি এবং খনিজ পদার্থ উন্নয়ন এবং নিয়ন্ত্রণ আইন, ভূমি সংস্কার আইন, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ মৎস্য চাষ আইন, সরকারি সম্পত্তি ধ্বংস প্রতিরোধ আইন এবং জল সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইনে রুজু হয়েছে মামলা। পুলিশের দাবি, সংগঠিত ক্রিমিনাল সিন্ডিকেটের সাহায্যে বিশাল এলাকা জুড়ে অবৈধভাবে খনন কাজ চালানো হয়েছে। শাখারিপোতা মেন রোডের পাশে অবস্থিত এমএলএ লেক এবং তার লাগোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাভূমি এলাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি কেটে বড় মাপের বেআইনি খনন কাজ হয়েছে। অন্যদিকে আমফানের ত্রাণ দুর্নীতি মামলাতে পৃথক এফআইআর করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। 2020 সালের 20 মে রাজ্যের বুকে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ভেঙে পড়ে অগণিত বাড়ি। যাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে যায় তাদের 20,000 টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের 5,000 টাকা করে সাহায্য দেওয়া হয়। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে ত্রাণের অর্থ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, এক্ষেত্রে প্রায় 250 কোটি টাকার দুর্নীতি হয়েছে। পুলিশের দাবি, উপভোক্তাদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। একই ব্যক্তির নাম একাধিকবার তালিকাভুক্ত হয়েছে। অনেক সন্দেহজনক উপভোক্তা রয়েছে তালিকায়। একই ফোন নম্বর এবং একই ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার ত্রাণের টাকা ঢুকেছে। আবার একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি দেখিয়ে একাধিকবার টাকা তোলা হয়েছে। পুলিশের দাবি, সরকার পোর্টালে দেখা যাচ্ছে হাজার হাজার অনুমোদিত আবেদনের ক্ষেত্রে সুপারিশকারী হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম জড়িয়েছে প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় বেশ কয়েকজন পঞ্চায়েত জনপ্রতিনিধি।
শোকজের পর এবার কালীঘাট তৃণমূল থেকে বহিষ্কৃত ফিরহাদ হাকিম সহ একাধিক নেতা নেত্রী। কালীঘাট তৃণমূল থেকে বহিষ্কৃত ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, অরূপ রায় সহ একাধিক হেভিওয়েট নেতা নেত্রী। আগে শোকজ করা হয়েছিল তাদের, আর এবার শোকজ করা নেতা নেত্রীদের বহিষ্কার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতন প্রাক্তন মন্ত্রীদের পাশাপাশি বহিষ্কার করা হয়েছে অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে নেতাদের। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল বহিষ্কার করেছে বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন এবং রথিন ঘোষকেও। উল্লেখ্য, আগেই দল বিরোধী কাজের জন্য ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায় এবং জাভেদ খানের মতন নেতাকে শোকজ করেছিল কালীঘাট তৃণমূল। এছাড়াও আরও বেশ কিছু তৃণমূল নেতা নেত্রীকে শোকজ করেছিলেন কালীঘাট তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এর মধ্যে রয়েছেন রথিন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনদের মতো নেতা নেত্রীরা। এই শোকজের খবর সামনে আসার পর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ব্যাপারটাকে কটাক্ষ করেন। তিনি বলেন, কিসের শো, কিসের কজ? একটা সংগঠন আছে বলে দাবি করেন, আমরা বলি সং আছে, গঠন নেই। ধরুন কমিটি ঘোষণা হচ্ছে দুপুরবেলা, যাদের নাম ঘোষণা হচ্ছে বিকেলবেলা তারা বলছেন তারা নেই। ধরুন কমিটি ঘোষণা হচ্ছে সকালবেলা, যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগের দিনে দিল্লি চলে গিয়েছেন। কমিটি ঘোষণা হচ্ছে যখন যার নাম ঘোষণা হচ্ছে তখন তিনি হয়তো আমাদের ঘরে বসে রয়েছেন, পদত্যাগ করছেন। ফোর্ট উইলিয়াম এলাকায় সিআরপিএফ এর পোশাক পরে ঘোরাফেরা, ধৃত ভুয়ো জওয়ান। ফোর্ট উইলিয়ামের সাগাত সিং ডাওয়ার এলাকায় অবস্থিত মঙ্গল পাণ্ডে ট্রেনিং গ্রাউন্ডের কাছে সিআরপিএফ এর পোশাক পরে ঘোরাফেরার সন্দেহ হতেই পাকড়াও করে তাকে এবং তারপরে তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মিলিটারি ইন্টেলিজেন্স সূত্রে ওই ব্যক্তির ঘোরাফেরা খবর পাওয়ার পরই শুরু হয়ে যায় তদন্ত। প্রাথমিক তদন্তের পর তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। জানা যায় ধৃত ব্যক্তির নাম আকাশ সোনার। তিনি উত্তর 24 পরগনার ব্যারাকপুরের বাসিন্দা। তদন্তের জেরে জানা যায় আকাশ আসলে প্রকৃতপক্ষে নাকি সিআরপিএফ এর কোনো কর্মী নন। অতীতে তিনি কাগজ বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তবে নিজেকে সিআরপিএফ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তিনি জায়গায় যাতায়াত করতেন বলে অভিযোগ। তদন্তকারীরা জানতে পেরেছেন আকাশ সোনার আসলে শেখ মুজাফর নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন একটি লজিস্টিক সংস্থার বাউন্সার হিসেবে কাজ করেন। শেখ মুজাফরের বিভিন্ন ব্যবসায়ী কর্মকাণ্ড রয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে সরকারি বিভিন্ন কাজের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে আকাশ সোনার সেনাবাহিনীর পোশাক ব্যবহার করতেন। তার মোবাইল ফোন থেকে সেনাবাহিনীর পোশাক পরা একাধিক ছবিও উদ্ধার হয়েছে। অভিযোগ, শেখ মুজাফফরও নিজেকে প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে তুলে ধরে সরকারি কাজে প্রভাব খাটানোর চেষ্টা করতেন। আকাশ সোনারের কাছ থেকে একটি সাব ইন্সপেক্টর ব্যাজ, সিপিএফ এর লোগো, নির্বাচনী দায়িত্ব, সিনিয়র আইপিএস অফিসারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু তথ্য, প্রায় 15,000 টাকা নগদ এবং একাধিক পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে গত 3 বছর ধরে তিনি এই পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন। পরে মিলিটারি ইন্টেলিজেন্স দল তাকে হেস্টিংস থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় হেস্টিংস থানার 23 জুন 2026 তারিখে মামলা রুজু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে বরানগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়ো পুলিশ। জঙ্গিপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক জাকির হোসেন সিকিউরিটি অফিসার পরিচয় দেওয়ার অভিযোগে নিজেকে রাজ্য পুলিশের অফিসার পরিচয় দিয়ে সোশ্যাল সাইটে তরুণীর সঙ্গে যোগাযোগ। তরুণীর অভিযোগে গ্রেপ্তার হলো ভুয়ো পুলিশ। হাওড়ার টিকিয়াপাড়ায় রেলের জমিতে বসবাস প্রায় 100টি পরিবারের চলল বুলডোজার। বেআইনি ঝুপড়ি ভেঙে দিল রেল। রেলের জমিতে বেআইনি বসবাসকারীদের ঝুপড়ি উচ্ছেদ চলল আজ হাওড়ায়। হাওড়া টিকিয়াপাড়ায় চলল বুলডোজার। রেলের জমিতে উচ্ছেদ। টিকিয়াপাড়া বাইপাসের ধারে বেআইনি ঝুপড়ি ভেঙে দিল রেল। দীর্ঘদিন রেলের জমিতে বসবাস প্রায় 100টি পরিবারের নিকাশির কাজ করতে উচ্ছেদ জানিয়ে দিল কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সম্প্রতি আরও একটি জায়গা নিয়ে নজরে আসে। নয়াচর, হলদিয়ার অদূরে হুগলি নদীর মোহনা এবং হলদি নদীর সংযোগস্থলে প্রায় 64 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা এক দ্বীপ। অভিযোগ, এখানে বছরের পর বছর অবৈধভাবে বসবাস করছে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ। নয়ারচরকে দখলদার মুক্ত করতে এবার প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ও পুলিশ সুপার বাহিনী নিয়ে নয়াচরে যান। সেখানকার বাসিন্দাদের দরজায় কার্যত কড়া নেড়ে এলাকা খালি করার কথা বলেন তারা। হলদিয়ার অদূরে মোহনার কাছের এই দ্বীপের নাম প্রথম আলোচনায় উঠে আসে নন্দীগ্রাম আন্দোলনের সময়। বাম আমলে নয়াচরে কেমিক্যাল হাব তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি। 2011-তে ক্ষমতায় আসার পর নয়াচরে পরিবেশ বান্ধব শিল্প গড়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়, কিন্তু কাজ এগোয়নি। এবার সেই নয়াচরে মৎস্য হাব তৈরি করতে চায় নতুন সরকার।
ভয়াবহ বাস দুর্ঘটনা আরামবাগে, একাধিক যাত্রীর মৃত্যু, জখম বহু। সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা আরামবাগের আদমবাদ এলাকায়। জানা গেছে বর্ধমান তারকেশ্বর রুটের বাসটি বর্ধমান থেকে আসছিল। আদমবাদ এলাকায় বাসের পাতি ভেঙে নিয়ন্ত্রণ হারায়, তারপর রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে প্রচুর স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। ঘটনাস্থলে 2 মহিলার মৃত্যু হয়। মৃতদের নাম লক্ষ্মী মুর্মু, শর্মিলা সরেন। তার বাড়ি পূর্ব বর্ধমানের ধারান এলাকায়। তারা তারকেশ্বরে জল ঢালার জন্য যাচ্ছিলেন। জখমদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাসটিতে 40 থেকে 50 জন যাত্রী ছিলেন বলে এলাকার মানুষের দাবি। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জন্য রাস্তার বেহাল অবস্থাকে দায়ী করছেন। পাশাপাশি উদ্ধার কাজে দেরিতে ক্রেন এবং অ্যাম্বুলেন্স পৌঁছানোয় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। ভারী গাড়ির পাশাপাশি 2 চাকার গাড়ির জন্য বারবার সতর্কবার্তা জারি করেছে পুলিশ। বেপরোয়া গতিতে যেন গাড়ি না চালানো হয় সেই পরামর্শ বারবার দেওয়া হয় পুলিশের তরফে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে এখনো আরও করা পুলিশ। তবে এদিনের এই দুর্ঘটনার প্রকৃত দোষীকে, ঠিক কী কারণে এই দুর্ঘটনাটা ঘটলো, প্রাণ হারাতে হলো কেন 2 মহিলাকে, তা এখনো প্রকাশ্যে আসেনি। তবে রাজ্য সরকার বদলের পর ট্রাফিক রুল নিয়ে এখন আরও কড়া প্রশাসন। এবার অভিষেকের গলার আওয়াজের পরীক্ষা করবে সিআইডি। ডিজে হুমকি মামলা এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের পরীক্ষা হবে। নমুনা নেওয়ার জন্য বিধাননগর আদালতে আবেদন সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী 30 জুন আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। অভিষেক কি বলেছিলেন? 26-এর ভোটে প্রচারে গিয়ে অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। তিনি বলেছিলেন, আমি সবসময় উদারতায় বিশ্বাসী নই, আইন সকলের জন্য এক, কিন্তু যেখানে এরা বেশি লাফালাফি করবে শাস্তি বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। কেউ শালীনতার মাত্রা ছাড়াবেন না, এখানেই শেষ নয়, এমনভাবে ডিজে বাজবে যে কান ঝালাপালা হয়ে যাবে। তার এই মন্তব্যের প্রেক্ষিতে রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের তদন্তের ভার হাত দেন সিআইডি। ইতিমধ্যে সেই ঘটনায় তদন্তে 1 দফা জিজ্ঞাসাবাদ করছে। তার পাশাপাশি বেশ কিছু ভিডিও ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। আরও বেশ কিছু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সেই কণ্ঠস্বর অভিষেকের ছিল কিনা প্রমাণের জন্য গলার আওয়াজের পরীক্ষা জরুরি। সেই কারণে 30 তারিখ ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যাদের মাথায় ছাদ নেই তাদের ঠাঁই এবার হরিশ মুখার্জি স্ট্রিটের প্রাসাদে। বড় ইঙ্গিত শুভেন্দুর। আমতলার তৃণমূলের প্রসাদোপম পার্টি অফিস কিংবা কালীঘাটের হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাজ্যে পালাবদলের পর হরিশ মুখোপাধ্যায় রোডে অভিষেকের বাড়ির সামনে গিয়ে ফটো তোলার হিড়িক পড়েছিল। এবারে নাম না করে বিধানসভায় ওই প্রসাদগুলো নিয়ে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় তিনি বলেন, ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় যারা রাতের বেলা ফ্লাইওভারের নিচে থাকেন তাদের রাখবো। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 4,38,000 কোটি টাকার বাজেট। কেউ কেউ জ্ঞান দিচ্ছিলেন টাকা আসবে কোথা থেকে। টাকা কোথা থেকে আসবে জানেন? বীরভূমে পাথরে কি করেছে জানেন? 1 বছরে বীরভূমের পাথর থেকে রাজস্ব দিয়েছেন 60 কোটি টাকা, আর আমরা 1 মাসে রাজস্ব দিয়েছি 83 কোটি টাকা। এটা 100 কোটি হবে। 1 বছরে 1200 কোটি টাকা। আগে পশ্চিমবঙ্গ সরকারের তহবিলে 100 কোটি, বাকি 1100 কোটি কাম্মাক স্ট্রিট হয়ে যেত দুবাই। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সবার হিসেব হবে, কোনো চোরকে ছাড়া হবে না। আমার দপ্তর স্বরাষ্ট্র দপ্তর এই অধিবেশনে বিল আনছে। বিধানসভায় বিএ কমিটি অনুমোদন দিলে অধিবেশন শেষ দিন বিল আসবে। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম, তারপর আইনি লড়াই করে বেরিয়ে এলাম, বিল আসছে। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তির নিলাম করব। অভিষেকের নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ওই আমতলা হরিশ মুখার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় যারা রাতের বেলা ফ্লাইওভারের নিচে থাকেন তাদের রাখবো। অনেকেই বলছেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অনেক প্লট আছে বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী কি সেদিকে ইঙ্গিত করছেন? এদিকে এদিন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি যা যা পদক্ষেপ করছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু যারা যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের একটাকেও বাঁচতে দেবেন না। তার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা যদি ওদের বিরুদ্ধে চুরি, দুর্নীতি, ট্রিপল লুকিয়ে রাখা অবৈধ সম্পত্তির কোনো তথ্য থাকে লিখিতভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম। মাঝগঙ্গায় তখন নৌকা, হঠাৎ পড়ল বাজ, একসঙ্গে মৃত্যু 4 জনের, আহত 13। রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টি, সেই প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কাড়ল 4 জনের।
গঙ্গায় নৌকা করে পারাপারের সময় বাজ পড়ে, তারপর মৃত্যু হয় দুজনের। আহত 10 জনের মতো। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধুলিয়ান পাল্লালপুর গঙ্গা ঘাটে। এদিন বিকেল প্রায় 5:30 নাগাদ ঘটনাটি ঘটেছে ধুলিয়ান পাল্লালপুর গঙ্গার ঘাটে। ধুলিয়ান ফেরিঘাট থেকে আসা একটি যাত্রীবাহী নৌকা শিবপুর ঘাটে পৌঁছয়। ততক্ষণে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। যাত্রীরা সবে নামবে নৌকা থেকে, তখনই পড়ল বাজ। এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 13 জন যাত্রী। আহতদের শামশেরগঞ্জ থানার অন্তর্গত অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বিপিএইচসিতে ভর্তি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে আজ কলকাতায় বিকেল থেকে আকাশ কালো করে আসে, তারপর মুষলধারে বৃষ্টি শুরু হয়। রীতিমতন কলকাতায় কালবৈশাখী রুদ্ররূপ ধারণ করে। ঘন্টায় 75 কিমি বেগে শহরে ঝড় বৃষ্টি হয়। 2:45 75 কিমি ঘন্টায় বেগে ঝড় বৃষ্টি শুরু হয়। দাপটে একাধিক গাছ ভেঙে পড়েছে শহরে। তবে কারো আহত বা মৃত্যুর তেমন ঘটনা নেই। কিন্তু হঠাৎই এই ঝড় বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ চলে যায় 4 জনের। গঙ্গা নৌকায় পারাপারের সময় বাজ পড়ে যায়, তারপরে মৃত্যু হয় 2 জনের। আহত হয়েছেন আরও 10 জন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও 2 জনেরও মৃত্যু হয়েছে। এই ঘটনাটা ঘটেছে ধুলিয়ান পারলালপুরের গঙ্গা ঘাটে। বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। বাংলার ক্রিকেট যদি এক ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল। হুগলির মগরা থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। তার অভিযোগ ঘিরে শোরগোল। হুগলির ওই ক্রিকেটার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অসত্য বলে দাবি করেছেন। বর্তমানে কর্ণাটকে ডাকবাড়ি পড়ছেন ওই তরুণী। মঙ্গলবার তরুণী তার মাকে নিয়ে মগরা থানায় আসেন। সেখানে ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তরুণীর দাবি 3.5 বছর ধরে ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ছিল। তাকে বিয়ে করবেন বলে ঠিক ছিল। বছর দেড়েক আগে তাদের মধ্যে সমস্যা হলে থানা পর্যন্ত করায়, তবে সে সময় অভিযোগ দায়ের হয়নি। এদিন তরুণীর মাকে নিয়ে থানায় অভিযোগ জানাতে আসেন। ঘটনার গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুয়ার ভূষণ সিং মগরা থানায় আসেন। সেখানে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরায় আইসি সৌমেন বিশ্বাসের সঙ্গে আলোচনা করেন এবং কি করণীয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যে ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস উঠেছে, সেই ক্রিকেটার বাংলার রঞ্জি টিমে খেলেন, আইপিএলে খেলেন। বর্তমানে ক্রিকেটারের জেলায় নেই, তিনি পরিবার নিয়ে ভিন রাজ্যে রয়েছেন, সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার বক্তব্য জানতে যোগাযোগ করা হয়েছিল, তবে ক্রিকেটার এই মুহূর্ত নিয়ে কিছুই বলতে চান না। এদিন তিনি স্পষ্ট করে দেন, তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা অসত্য, পুলিশি তদন্ত করে সামনে আসবে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।